23 জন মানুষ খাওয়ার পরে এই ভয়ঙ্কর বাঘটা আমার হাতে মারা পড়ে। এটার কথা আমি সবার আগে বলবো। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অধিকাংশ এলাকাই সুন্দরবনের অন্তর্ভুক্ত। রায়মঙ্গল ও যমুনা নদী এ দুটি শ্যামনগরের ভেতর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। দুই নদীর মাঝখানের মৌজাটির নাম আঠারবেকি। প্রায় 20 মাইল লম্বা মৌজা, পুরাটাই বন আর বন, সুন্দরবন। অত্যন্ত ঘন গজানো গরান আর গেওয়া বন, তার সঙ্গে সুন্দরী, কাঁকড়া, কেওড়া, বাইন ও অন্যান্য গাছ। মাঝে মাঝে হুদলতার জঙ্গল, আবার অতি দুর্ভেদ্য হেতাল ঝোপ, বাঘের প্রধান আস্তানা। নদী থেকে বের হওয়া অসংখ্য ছোট বড় খালে মৌজাটি প্রায় জালের মতো ছাওয়া। 24 ঘন্টায় 2 বার জোয়ার। জোয়ারকে আমরা সুন্দরবনের লোকেরা বলি গন লেগেছে, অর্থাৎ গ্রহণ লেগেছে। সে সময় খালগুলো কানায় কানায় ভরে যায়, পার ডুবে বনের ভেতরেও হাঁটু পানি হয়। আবার ভাটার টানে সেই পানি সব নেমে যায়, তখন ঝিরঝিরা পানিতে পড়ে থাকে অসংখ্য ছোট বড় লোনা পানির মাছ। সুন্দরবনের সব নদী ও খালের পানি নোনা। এক আঠারবেকি মৌজার মধ্যেই এরকম অসংখ্য খাল রয়েছে। নদীতে পড়েছে, নদী থেকে উঠেছে। এগুলোর ধারে ধারে নদীর কিনারে সুন্দরবনের বিখ্যাত গোলপাতার গাছ হয়। পাতা গোল নয়, হুবহু নারিকেল পাতার মতো। আবার নারিকেল গাছের মতো কাণ্ড হয় না, একেবারে গোড়া থেকেই পাতা গজায়। গোলপাতা দিয়ে ঘরের ছাউনি হয়, বেড়া হয়, নৌকার ছই হয়। সাবেক খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী জেলার নিচু অঞ্চলের অধিকাংশ নিম্নবিত্ত মানুষের ঘরই গোলপাতা দিয়ে ছাওয়া। অনেক অবস্থা সম্পন্ন গৃহস্থের ঘরেও এই ছাউনি থাকে। এক এক ছাউনিতে 7 থেকে 8 বছর চলে যায়। সুন্দরবনের নদী খালের কিনারা থেকে যারা এই গোলপাতা কেটে আনে, দুর্গম বন এলাকা থেকে যারা কাঠের গুঁড়ি আর লাকড়ি কেটে নিয়ে আসে, তাদেরকেই বলা হয় বাওয়ালি। এরা নেহায়েত দরিদ্র শ্রমিক। পেটের দায়ে বনে গিয়ে কাজ করে কোনো রকমে সংসার চালায়। ইংরেজি 1966 সালের ঘটনা। সকাল 7টা-8টার সময় 6 জন বাওয়ালি 2 ডিঙি নৌকা করে আঠারবেকিতে গোলপাতা কাটতে যায়। খালের কিনারা জুড়ে একটানা বিস্তৃত গোলগাছের কাছে ডিঙি বেঁধে কিনারায় আধা কাদা আধা মাটিতে নেমে গোলপাতা কাটছিল। কেউ কারো থেকে বেশি দূরে নয়। একজন বাওয়ালি 2খানা ডগা কেটে মাটিতে রেখে তৃতীয়টির গোড়ায় দায়ের কোপ দিয়েছে, সেই মুহূর্তেই বাম পাশ থেকে হুঙ্কার দিয়ে বাঘ তার উপরে পড়ে। ঘাড় কামড়ে ধরে বিড়াল যেরকম সহজে ইঁদুর নিয়ে যায়, ঠিক তেমনি বাওয়ালিকে নিয়ে পেছনের জঙ্গলে চলে যায়। বাঘের গর্জন শুনেই 5 জন বাওয়ালির আত্মা কেঁপে ওঠে। 2 জন গোলগাছের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায়। পুরো হুঁশ হলে 5 জনই উঠে সঙ্গী যেখানে পাতা কাটছিল সেই গাছটার কাছে যায়। তাকে বাঘে নিয়ে গেছে, চোখেই দেখেছে, তবুও বিশ্বাস হতে চায় না। তার দা গোলগাছের গোড়ায় পড়ে রয়েছে। তীরের মতো রক্ত ছুটে গাছের পাতায় আর কাদাতে লেগেছে। গোলপাতার ধার বেয়ে নিচে পড়েছে। সংখ্যায় 5 জন, আর সকালবেলা হওয়ায় বাওয়ালিরা সাহস সম্পূর্ণ হারায়নি। দা, কাঠ, লাঠি নিয়ে চিৎকার করতে করতে তারা সঙ্গীকে উদ্ধার করতে রওনা হয়। ভেজা মাটিতে বাঘের পা আর তাজা রক্ত দেখে এগুতে থাকে। হাত বিশেক যেতে তারা নীল রঙা লুঙ্গি পায়। এক কোনা গাছের ডালের সঙ্গে আটকা। একজনের ছেঁড়া লুঙ্গিটা হাতে তুলে নেয়। 5 জন আবার এগুতে থাকে। আরও আন্দাজ 200 হাত জঙ্গলের ভেতরে গিয়ে তারা লাশ পায়। বাওয়ালির উলঙ্গ শরীরটা কুঁচকানো, মাথা একদিকে কাত হয়ে আছে। পিঠ আর বাম হাতে বাঘ যে থাবা মেরেছে, গোশত আলাদা হয়ে গিয়েছে। ঘাড় গলা মারাত্মক দাঁতের কামড়ে এফোড় ওফোড় হয়ে গিয়েছে। প্রচুর রক্ত পড়েছে এবং তখনও পড়েই চলেছে। বাওয়ালিরা হইচই চিৎকার করতে করতে লাশ নৌকায় নিয়ে আসে। আঠারবেকির মানুষ খেকো বাঘ তার প্রথম শিকারটা খেতে পারেনি, তবে দ্বিতীয়টা পেরেছিল। সেদিন রাত্রেই এই ঘটনাস্থল থেকে মাত্র 1.5 মাইল দূরে ফুলখালীর খালের গোলপাতা বোঝাই নৌকায় ঘুমাচ্ছিল 4 জন বাওয়ালি। এটা সুন্দরবনের খুব সাধারণ দৃশ্য এবং চিরাচরিত রীতি। খুব সকাল থেকে একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত বাওয়ালিরা বনে কাঠ, লাকড়ি বা গোলপাতা কাটে। রাত হলে কাঠ কাটা বাওয়ালিরা নদীর কিনারায় মাটি থেকে 7-8 হাত উঁচুতে তৈরি টোং বা অস্থায়ী ছোট্ট ঘরে গিয়ে ঢালা বিছানাতে ঘুমায়।
কিন্তু পাতা কাটা বাওয়ালিরা পাড় থেকে 15-20 হাত বাইরে নৌকা গেড়ে সেখানে ঘুমায়। জোয়ারের সময় অনেকে খালেও রাত কাটায়। ভাটার সময় খালে পানি কম থাকলে তখন নৌকা নদীতে নিয়ে গিয়ে সেরকম কিনারা থেকে 15-20 কি 30 হাত দূরে গেড়ে ঘুমায়। নৌকা বড় হলে মজবুত ছইয়ের তলে তারা নিরাপদেই থাকে, কিন্তু মাঝারি নৌকা হলে সাধারণত একটা ছই মাত্র তাদের রাত কাটাবার আশ্রয় হয়। ফুলখালির খাল বেশ বড়, 40 হাতের কম প্রশস্ত নয়। 4 জন বাওয়ালি ছিল মাঝারি আকারের নৌকাতে। সামান্য ছইয়ের তলায় সকলের জায়গা হয় না। বাকি নৌকাতে গোলপাতা বোঝাই, উপরভাগ সমান। সেই পাতার উপরেও বিছানা করা হয়েছিল। ভাত খেয়ে হুঁকা খেয়ে 4 জনই রাতের মতো শুয়ে পড়ে। 2 জনের পুরা শরীরই ছইয়ের ভেতরে থাকলেও পা ছিল বাইরে। সকালবেলা মাত্র পোয়া মাইল দূরের একজন গোলপাতা কাটা বাওয়ালিকে যে বাঘে খেয়েছে সে কথা এই 4 জন বাওয়ালি শুনেছিল, যদিও লাশ তারা দেখতে যায়নি। তা সত্ত্বেও মাত্র আধ মাইল খানেক দূরের নদীতে না গিয়ে তারা যে খালেই ঘুমানো স্থির করেছিল, সেটা অবশ্য ছিল তাদের দুঃসাহস এবং বোকামি। কিন্তু সে ধরনের বোকামি সুন্দরবনে আদৌ কোনো বিরল ঘটনা নয়। আগের দিন বিকালে যেখান থেকে হয়তো বাঘে মানুষ ধরে নিয়ে গিয়েছে, পরদিন সকালেই তার আশেপাশে বাওয়ালিরা আবার কাজ করছে। এটা বনে অহরহ ঘটেই থাকে। এদের নৌকা গোলপাতায় ভরেনি, আরও 5-7 মণ আন্দাজ খালি ছিল। ভেবেছিল যে পরদিন সকালে আরও ঘন্টা 2 পাতা কেটে বোঝাই করে তবেই নৌকা ছাড়বে। তাছাড়া তাদের পানির হিসাবও মোটামুটি ঠিক ছিল। রাত্রে যখন তারা ঘুমায় তখন খালে ছিল জোয়ার। ভাটার টানে পানি কমতে শুরু করলেও ভোর রাতের আগে ভাটা শেষ হবে না। তখন তারা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে। ফুলখালির খালে ভাটার সময়ও কিছু পানি থাকে এবং মাঝখালে নৌকা রাখা যায়। কিন্তু 18 বেকির মানুষ খেকো ছিল সুন্দরবনের ইতিহাসের এক অতি ভয়ঙ্কর বাঘ। সম্পূর্ণ অচিন্তিত উপায়ে সে একজন হতবাগা মানুষকে ধরে নিয়ে যায়। রাত আন্দাজ 12টার কাছাকাছি সময়ে বাঘ নিঃশব্দে সাঁতার কেটে কিনারা থেকে দূরে নৌকাতে গিয়ে ওঠে। বাঘের ভরে নৌকা একদিকে কাত হয়ে ডুবে যাওয়ার মতো হয়। তখন ডিঙিতে আধা শরীর তুলে ছইয়ের বাইরে শোয়া যে বাওয়ালির ঘাড় কামড়ে ধরে সে কেবল ক্যাক করে একটা মাত্র শব্দ উচ্চারণ করতে পেরেছিল। 3 জন বাওয়ালির ভয়ার্ত বাঘ বাঘ চিৎকারে কিছুমাত্র না দমে লোকটিকে মুখে তুলে বিশাল বড় বাঘ খাল পার হয়ে বনের ভেতর অদৃশ্য হয়ে যায়। ভয়াবহ স্তব্ধতার মাঝে 3 বাওয়ালির বাকি রাতটুকু কাটে। সকালে সূর্য উঠলে তখন নৌকা খুলে তারা গিয়ে আরো 10-12 জন বাওয়ালি ভাইকে ডেকে আনে। সকলে মিলে দা, কাঠ, কুড়াল ইত্যাদি নিয়ে হইচই করতে করতে জঙ্গলে ঢোকে। বাঘের পায়ের ছাপ দেখে প্রায় সিকি মাইল খানেক ভেতরে গিয়ে একটা আঁটো জায়গায় লাশ পায়। রাতের মধ্যে বাঘ বাওয়ালির পেট, নাড়িভুড়ি, কোমর ও উরু সহ সবকিছুই খেয়ে ফেলেছে। সেই আধখাওয়া লাশ এনে তারা বন বিভাগের অস্থায়ী অফিসে এই মৃত্যুর খবর রেকর্ড করায় এবং তারপরে জানাজা পড়ে নদীর চরেই দাফন করে। এরপরে 3 দিন পর্যন্ত বাঘ যদিও আর কাউকে আক্রমণ করেনি, তবু সমস্ত 18 বেকি এলাকায় মারাত্মক ভীতি ছড়িয়ে পড়ে। বন বিভাগের কর্মকর্তাগণ মানুষ খেকো বাঘ সম্বন্ধে সতর্ক হয়ে ওঠেন। অবিলম্বেই বন দপ্তরের কয়েকজন শিকারী বন্দুক ও রাইফেল নিয়ে বের হয়ে যান। কর্মকর্তাদের মধ্যে শিকারী আছেন, অন্যান্য বন কর্মচারীগণের মধ্যেও কেউ কেউ আছেন যে শিকার করতে জানেন, যদিও তারা ঠিক পেশাদার শিকারী নন। কোনোখানে মানুষ খেকো বাঘের উপদ্রব হলে সঙ্গে সঙ্গে এই শিকারীগণ সেখানে গিয়ে বাঘের মোকাবিলা করতে চেষ্টা করেন এবং বাওয়ালিরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেরকম নিরাপত্তার বিধান করেন। যখন এই ব্যবস্থা যথেষ্ট না হয় তখন বন বিভাগ থেকে মানুষ খেকো বাঘের জন্য পুরস্কার ঘোষণা করা হয় এবং পেশাদার শিকারীগণকে জরুরি সংবাদ পাঠানো হয়। ঠিক 3 দিন পরে বাঘ আরেকজন বাওয়ালিকে ধরে নিয়ে যায়। ফুলখালি থেকে কাঁচিকাটা খালের দূরত্ব আধ মাইলের বেশি নয়। 2টি ডিঙি নৌকা করে 6 বাওয়ালি গোলপাতা কাটছিল খালে। ফুলখালির বাওয়ালিকে বাঘে খাওয়ার পর থেকে 18 বেকির আর সব বাওয়ালি যতদূর সম্ভব সাবধানতার সঙ্গে পাতা কাটতে থাকে। দল থেকে দূরে একাকী না থেকে পরস্পর কাছাকাছি থাকলে বাঘের আক্রমণের সম্ভাবনা কম থাকে। এই বাওয়ালিরা খুব সতর্কতার সঙ্গেই কাজ করছিল।
সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বিঘ্নে পাতা কেটে গোসল করে বাওয়ালিরা নৌকায় বসে ভাত খায়। তারপর খানিক বিশ্রাম করে হুঁকা টেনে আবার গিয়ে পাতা কাটায় লাগে। কেউই একজন আরেকজন থেকে 5-7 হাতের বেশি দূরে ছিল না। হঠাৎ হুঙ্ক করে একটা ভয়ঙ্কর গর্জনের সঙ্গে বাঘ আড়াল থেকে একজন বাওয়ালির ঘাড়ের ওপর লাফিয়ে পড়ে। আক্রমণের ধাক্কায় আর বাঘের বিশাল দেহের ভারে বাওয়ালি তলে পড়ে যায়। এই কাহিনী যিনি শুনবেন তিনি সঙ্গী বাওয়ালিদের সাবাসী না দিয়ে পারবেন না। হয়তো কতকটা মানসিক প্রস্তুতি তাদের ছিল, হয়তোবা একেবারে গায়ের কাছেই ঘটনাটি ঘটায় তারা মহা সাহসের সঙ্গে এক অবিশ্বাস্য কাজ করে ফেলে। 5 জন একসঙ্গে বনের কাঁটাডাল দিয়ে বাঘকে পিটাতে থাকে আর চিৎকার করতে থাকে। তখন বাঘ শিকার ছেড়ে দিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। হতভাগ্য বাওয়ালির নিঃসার দেহ পড়ে থাকে সেখানে, মরা। ঘাড় থেকে মাথা থেকে তখন স্রোতের মতো রক্ত ছুটছে। ঘাড় মাথা জুড়ে একটা কামড় দিয়ে ধরেছিল, তাতে তার মাথা চ্যাপ্টা হয়ে গিয়েছে। বাওয়ালিরা কাশিমারি গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে তাকে দাফন করে। কয়েকদিন পরেই এই বাওয়ালি দলটি আবার গোলপাতা কাটতে এলে তখন আমি তাদের সঙ্গে দেখা করি এবং ঘটনার বিস্তারিত জানতে চাই। তখন একজন আমাকে বলে যে বিশাল বড় বাঘ আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে গিয়ে ওকে ধরল। আর আরেকজন বলে এই লাঠি দিয়ে বাড়ি মেরে বাঘকে দিয়েছি। ঘটনা দুটি যতটা না রোমাঞ্চকর তার চেয়ে বেশি দুঃসাহসিক। সঙ্গের সঙ্গীকে ধরে নিয়ে যাচ্ছে বাঘে, আর তাকে বাঁচানোর জন্য মহাশক্তিমান ও হিংস্র জন্তুটিকে লাঠির বাড়ি দিয়ে তাড়ানোর চেষ্টা করাতে যে কি পরিমাণ সাহসের দরকার হতে পারে তা সার্কাসের বা চিড়িয়াখানার বাঘ দেখে ধারণা করা যাবে না। অন্তহীন জনবসতিহীন গভীর বনে এমনকি দূরেও একটা সাধারণ বাঘ দেখলে প্রাণে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। আর বিশাল আকারের মানুষ খেকোর মুখের সামনে অসহায় মানুষের পক্ষে নিজের জীবন বিপন্ন করে সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করাতে অবিশ্বাস্য বীরত্বেরই দরকার হয়। একটি মাত্র থাবায় তার মৃত্যু হতে পারে, আর থাবা মারতে বাঘের 1 সেকেন্ড সময়ও লাগে না। সুন্দরবনের দরিদ্র অশিক্ষিত বাওয়ালিদের মধ্যে মনুষ্যত্বের এই যে পরিচয়, এর কোনো তুলনা নেই। পরপর কয়েকজন বাওয়ালি বাঘের মুখে যাওয়ায় সমস্ত বন বিভাগে এক মহাশঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। বন কর্মকর্তা ও বনরক্ষীদের মধ্যে যারা শিকারী ছিলেন তারা ইতিমধ্যে বোট নিয়ে নৌকা নিয়ে আঠারবেকিতে বাঘের সন্ধানে ছিলেন। কেউ যদিও এই বাঘকে একটি গুলি করারও সুযোগ পায়নি, তবুও তারা সকাল সন্ধ্যা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিলেন। এই সময় বন বিভাগ থেকে সুন্দরবনের পেশাদার শিকারী পরিবারগুলোর কাছে এই বাঘ শিকারের জন্য সংবাদ পাঠানো হয়। আমিও অবিলম্বে রওনা হয়ে যাই এবং আঠারবেকির অস্থায়ী বন অফিসে গিয়ে অন্যান্য শিকারীগণের সঙ্গে যোগ দিই। বন বিভাগ থেকে শিকারীগণকে সকল রকমের সুযোগ সুবিধা দেওয়া হলো। আমাকে নেওয়া হয় এক বোটে, সঙ্গে একটা ডিঙি নৌকা এবং কয়েকজন বন প্রহরী ও বনমাঝিকে সাহায্যের জন্য দেওয়া হয়। বড় বোট নদীতে রেখে ডিঙি করে সকাল সন্ধ্যা এক খাল থেকে আরেক খালে পারে উঠে কিনারে এবং যেখানে যতদূর সম্ভব বনের ভেতরে গিয়ে আমি বাঘের খোঁজ করতে লাগলাম। সুন্দরবনে এভাবে ছাড়া খোঁজার বা চলাচলের আর কোনো উপায়ও নেই। বিশাল বনের কোনোখানে রাস্তাঘাট বলে কিছু নেই, কোনো রাস্তার চিহ্নও নেই। একটানা বনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় হলো নৌকা। আমি সকলের সঙ্গে অব্যাহতভাবে মানুষ খেকো বাঘের সন্ধান করতে লাগলাম। এর মধ্যে আঠারবেকি এলাকার কর্মরত সকল বাওয়ালি ও জেলেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনোখানে বাঘে কাউকে নিয়ে গেলে বা আক্রমণ করলে বা বাঘ দেখলেও যেন অস্থায়ী বন অফিসে বা কোনো না কোনো বোটে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। তারপর কয়েকদিন ধরে চলল আমাদের সবার প্রাণান্তকর চেষ্টা আর সন্ধান। কিন্তু সেই সব চেষ্টাই ব্যর্থ হলো। কোনোখানে একবারও বাঘকে দেখতে পেলাম না। নৈরাশ্যের মধ্যে হঠাৎই একদিন অত্যন্ত দুঃখজনক আরেকটি মৃত্যু সংবাদ এলো আঠারবেকি মৌজা থেকেই। পার আটুনির খালে এক হিন্দু জেলে তার ছেলেকে নিয়ে মাছ ধরছিল। এই বৃদ্ধ সারা জীবন মাছ ধরেছে সুন্দরবনের খালে আর গাঙে। ছেলেকে যে সঙ্গে নিয়েছে তাও আজ অনেক বছর। বাঘ হয়তো সে বহুবার দেখেছে, চোখের সামনে দিয়ে গাং পার হয়ে যেতেও হয়তো দেখেছে বহুবার, কিন্তু মানুষ খেকোর নজরে পড়তে হয়নি কোনোদিনও।
একবার নজর পড়ল, সেই সেবারেই হলো মৃত্যু। আগের দিন সন্ধ্যায় বাপ ছেলে পাড়াটুনির ভরা খালে জাল পেতে রেখে গিয়েছিল। সেদিন সকালে ভাটার টানে পানি নেমে গেলে তখন ঝিরঝিরা পানিতে আটকে থাকা মাছ ধরতে যায় তারা। এই জেলেরা 2 দিন 3 দিন 4-5 দিন এমনকি 7 দিন পর্যন্ত থাকে নৌকায়, ডিঙিতেই খায়, ডিঙিতেই রাত কাটায়। মাছ ধরে ধরে নৌকার 2 পাশে বাঁধা চাইয়ের মধ্যে জিয়ে রাখে। সেগুলো ভরে গেলে তখন গিয়ে বিক্রি করে দেয়। একটানা কয়েক ঘন্টা খালের কাদাতে অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে বাপ আর ছেলে মাছ ধরল। বড় ছোট নানা রকম লোনা পানির মাছ। বেলা দুপুর হলে তখন রান্নার ব্যবস্থা করতে হয়। বুড়ো বাপ কিনারায় উঠল লাকড়ির জন্য, বৃদ্ধ পারে উঠল শুকনা ডাল কেটে আনতে, আর ছেলে মাছ ধরতে লাগলো। হঠাৎ ছেলে একটা হুঙ্ক গর্জন শুনল, তারপর গোঙানি, কাঠকাটার শব্দ থেমে গেল। বিভ্রান্ত ছেলে বাবা বাবা বলে চিৎকার করতে করতে দ্রুত পারে উঠল, কিন্তু বুড়ো বাবার কাছ থেকে কোনো জবাব এলো না। সে কাণ্ডজ্ঞানহীনের মতো বনের ভেতর ঢুকে পড়ল। হঠাৎ মাত্র কয়েক হাত সামনেই হাম করে বাঘের গভীর ডাক শুনে তার জ্ঞান ফিরে এলো এবং সে ডিঙিতে ফিরে দ্রুত গিয়ে কয়েকজন বাওয়ালিকে জোগাড় করে আনলো। সুন্দরবনে এ আরেক আশ্চর্য সহমর্মিতা। কারো বাবাকে, ভাইকে কি সঙ্গীকে বাঘে নিয়ে গেছে শুনলে ধারের কাছের সবাই সেখানে আসে, বিপদ উপেক্ষা করে যতদূর সাধ্য সাহায্য করে। সকলে মিলে হইচই করতে করতে বাঘের পায়ের চিহ্ন আর রক্তের দাগ দেখে বনের ভেতর এগুতে থাকলো। কিছু দূর যেতেই জেলের পরনের কাপড় পেল। বাপের দা আর রক্তমাখা কাপড় হাতে নিয়ে ছেলের ছুটতে লাগলো পাগলের মতো। সেই উদ্ভ্রান্ত মুহূর্তে তার যেন বিশ্বাস ছিল যে তাড়াতাড়ি যেতে পারলে সে তার বাবাকে জীবিতই উদ্ধার করে আনতে পারবে। কিন্তু ইতিমধ্যে বেলা 5টা 5:30 হয়ে যাওয়াতে বাওয়ালিরা বাধ্য হয়ে অনুসন্ধান স্থগিত করে এবং ছেলেকে জোর করে নৌকায় ফিরিয়ে নিয়ে আসে। বনে অন্ধকার দ্রুত ঘন হয়ে আসছিল, তাই আর অগ্রসর হওয়া তাদের পক্ষে মোটেই নিরাপদ ছিল না। এই জেলের দেহর অবশিষ্ট অংশ আর উদ্ধার করাও সম্ভব হয়নি। আঠারবেকি মৌজার সীমানার মধ্যেই এই বাঘ একের পর এক অসহায় জেলে ও বাওয়ালিকে খেতে থাকে। সমস্ত এলাকায় মারাত্মক ত্রাসের সৃষ্টি হয়ে যায়। বহু খালে বাওয়ালিরা প্রাণ ভয়ে লাকড়ি ও পাতা কাটা বন্ধ করে দেয়, জেলেরাও মাছ ধরা বন্ধ করে দেয়, যদিও এটাই ছিল তাদের রুটি রোজগারের উপায়। কয়েকজন বন কর্মকর্তা, অন্যান্য শিকারী ও আমি বহু চেষ্টা করেও তখন পর্যন্ত একবারও মানুষখেকো বাঘটি দেখতে পাইনি। আমি কেবল পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম। কয়েকদিনের বাসি চিহ্ন হলেও বুঝতে পেরেছিলাম যে সেটা বিশাল এবং অস্বাভাবিক বড় এক বাঘের পায়ের ছাপ। তত বড় বাঘ আমি আগে কোনোদিন দেখিনি। এর মধ্যে একটি জার্মান টেলিভিশন দল সুন্দরবনে আসে ছবি তুলতে। সামগ্রিকভাবে পৃথিবী বিখ্যাত সুন্দরবনের এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের চলচ্চিত্র তুলে নিয়ে যাবেন তারা। রাজা, রাষ্ট্রপ্রধান, কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব বা বিদেশিগণ সুন্দরবনে এলে বন দফতর থেকে সাধারণত আমাকেই তাদের গাইড নিযুক্ত করা হয়। জার্মান দলের গাইডও আমাকেই নিযুক্ত করা হলো। যথাশীঘ্র সম্ভব খুলনা শহরে যাবার জন্য আমার প্রতি জরুরি নির্দেশ এলো। যে বাঘের মাত্র কয়েকটি ভয়াবহতার আমি উল্লেখ করেছি, যে বাঘ কয়েক সপ্তাহ যাবৎ আমাদের সকল শিকারীর আপ্রাণ প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এক বর্ণনাতীত ত্রাসের সৃষ্টি করে ফেলেছে, তাকে জীবিত রেখে খুলনা শহরে যাবার কথা আমি চিন্তাও করতে পারিনি। কিন্তু বাধ্য হয়েই আমাকে আঠারবেকি ছেড়ে যেতে হলো। এর মধ্যে কয়েকজনই ছিলেন নামকরা শিকারী। একজন মেম ছিলেন, তারও শিকারের ব্যাপারে আগ্রহ কিছুমাত্র কম নেই। কিন্তু দুনিয়ার অন্যান্য জায়গায় বনভূমিতে সাধারণ বাঘ শিকার করলেও সুন্দরবনে মানুষ খেকো রয়্যাল বেঙ্গল শিকারের পূর্ব অভিজ্ঞতা তাদের কারোরই ছিল না। আঠারবেকিতে এক মানুষ খেকোর উপর্যুপরি আক্রমণে সেই এলাকায় জেলে বাওয়ালিদের সকল কাজ বন্ধ হবার অবস্থা হয়েছে শুনে তারা সেখানে যাবেন বলেই স্থির করলেন। টেলিভিশনের ছবি তুলতে এসেছেন, দুঃসাহস যতটা আছে এখানকার ভয়াবহতার ধারণা ততটা নেই। তাদেরকে আঠারবেকিতে নিয়ে যাওয়া আমার পক্ষে উচিত ছিল না, কিন্তু হতভাগ্য জেলে বাওয়ালিদেরকে ধূর্ত মানুষ খেকোর খোরাক করে বনের অন্য কোনো নিরাপদ জায়গায় গেলেও আমি বোধহয় শান্তি পেতাম না।
মনের একদিকের অনিচ্ছার উপরে আরেক দিকের ইচ্ছাই জয়ী হলো এবং সম্ভাব্য বিপদের কথা সবই উল্লেখ করে জার্মান দলকে শেষ পর্যন্ত আমি আঠারবেকিতে নিয়ে গেলাম। এই সময়ের মধ্যে বাঘ আরও মানুষ খেয়েছে। বাওয়ালি জেলেরা প্রতিদিনই বন ত্যাগ করছে। বন অফিসের এবং পেশাদার শিকারীগণও আপ্রাণ চেষ্টা করেও কেউই এই মানুষ খেকোটিকে একটি গুলি করারও সুযোগ পায়নি। যদিও তারা বনে বাঘের পায়ের চিহ্ন দেখে সন্ধান করেছেন, রাত জেগেছেন এবং অনেক বিপদেরও ঝুঁকি নিয়েছেন। সব বাঘ মানুষ খেকো হয় না, যেটা হয় বুড়ো হলে হয়। শরীরের শক্তি কমে গেলে, যখন আর দ্রুতগামী হরিণ ধরতে পারে না, শুয়োর ধরতে পারে না, তখনই বাঘ মানুষ ধরে খায়। কারণ মানুষ অসহায় প্রাণী, আর একবার মানুষ খেকো হলে তখন বাঘ কেবল মানুষই খায়, অন্য কোনো প্রাণী ধরতে যায় না। আঠারবেকির মানুষ খেকো বাঘ 20 জন জেলে ও বাওয়ালিকে মেরে আতঙ্কজনক রেকর্ড করে ফেলে, এবং তা মাত্র মাস 1.5-2 সময়ের মধ্যে। সুন্দরবনের ইতিহাসে সেরকম ব্যাপক ভীতি আর অচল অবস্থা কখনোই সৃষ্টি হয়নি। জার্মান টেলিভিশন দলকে নিয়ে আঠারবেকিতে পৌঁছেই আমরা যে জোড়া ঘটনার বর্ণনা পেলাম তা না শুনিয়ে পারছি না। একজন হিন্দু নমশূদ্র সকলের কাছে গুনিন বলে পরিচিত ছিল। গুনিন এই জন্য যে তিনি বনের হিংস্র জীবজন্তু বশীভূত করার মন্ত্র জানতেন। অনেকে বাওয়ালি ও জেলে তাকে সঙ্গে নিয়ে বা তার কাছ থেকে মন্ত্রপুত লাল কাপড়ের টুকরো নিয়ে বনে কাজ করতে যেত এবং কাজের স্থানে কাপড়টিকে নিশানার মতো গেড়ে রাখত। এতকাল পর্যন্ত কোনোদিন তার মন্ত্রের কার্যকারিতা মিথ্যা প্রমাণিত হয়নি বলে এই গুনিন বাওয়ালি এবং জেলেদের কাছে বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন যে তিনি একবার মন্ত্র পড়ে দিলে তাতে বনের দেবী বনবিবি বশীভূত হন, বাঘের সাধ্য নেই যে আর কাছে আসে। বনের বিশালত্ব, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, জনমানবহীনতা, হিংস্র মানুষখেকো বাঘ, অজগর, কুমির ও হাঙরের যত্রতত্র উপস্থিতির জন্যে মানুষের মনে যে অসহায়ত্ব বোধ জাগে, গুণিনগণের জাদুটোনা সেখানে স্বভাবতই কিঞ্চিত নিরাপত্তা বোধ আনে এবং অন্তত মানুষকে বনে কাজ করার শক্তি যোগায়। কিন্তু এই খ্যাতনামা গুণিনের মন্ত্রবল শেষ পর্যন্ত তার নিজের জীবনেই অসার বলে প্রমাণিত হয়, এবং তা হয় এই আঠারবেকিতে। গুণিনরা বাওয়ালিদের সঙ্গে লাকড়ি গোলপাতা কাটার জায়গাতে যান। এই গুণিনও বাওয়ালি দলের সঙ্গে যেতে চাইলেন, কিন্তু বন অফিস এবার তাকে টিকিট দিতে অস্বীকার করে। কর্মকর্তা গুণিনকে দোলন পীরের খাল ছাড়া অন্য খালের টিকিট নিতে বললেন, কেননা গত মাস দেড়েকের মধ্যে দোলন পীরে বেশি রকম মানুষ মারা পড়েছে। কিন্তু গুণিন দোলন পীরেরই টিকিট চান। সেখানে গোলপাতা বেশি আছে এবং মন্ত্র দিয়ে তিনি এলাকা আটক করে দিবেন, বাঘের আর কোনো শক্তিই থাকবে না। তখন নিতান্তই অনিচ্ছা সত্ত্বেই বন কর্মকর্তা সেই বাওয়ালি দলকে 5টি নৌকা নিয়ে পাতা কাটার পারমিট দেন। 4 ডিঙি, একটি বড়, মোট 5 নৌকায় 15 জন বাওয়ালি রাত্রিবেলা দোলন পীরের খালে নৌকা গাড়ে। রাত্রেই গুণিন মন্ত্র দিয়ে সেই এলাকা আটক করে ফেলেন এবং সকাল 7টার সময়ে বাওয়ালিরা খালের পাড় থেকে পাতা কাটতে শুরু করে। দুপুর পর্যন্ত নির্বিঘ্নে কাজ করে তারা বড় নৌকাতে এসে ভাত খায়। পান তামাক খেয়ে পড়ন্ত বেলায় আবার কাজে লাগে এবং সন্ধেবেলা পর্যন্ত প্রচুর পাতা কাটে। গোলপাতা সেখানে যথেষ্টই ছিল। রাত্রে মন্ত্রের উপরে আস্থাশীল 15 জন লোকই বড় নৌকায় নির্বিঘ্নে ঘুমায়। সকালে কারোর মনেই আর তেমন কোনো ভয় নেই। সেদিন তারা আরো কিছুটা উজানে পাতা কাটতে যাবে। সবার আগে গুণিনের নৌকা, বৈঠা হাতে গলুই পাছায় 2 জন বাওয়ালি এবং মাঝখানে তিনি বসা। তখন ভাটার সময় বলে কিছু দূর গিয়েই নৌকা খালে আটকে যায়। পিছের বাওয়ালি একটা বিড়ি ধরায় 3 জনে টানবে বলে। হঠাৎ পাড় থেকে বাঘ লাফ দিয়ে গুণিনকে ধরে। আক্রমণের চোটে নৌকা কাত হয়ে যায় আর শিকার সহ বাঘ খালের পানিতে পড়ে যায়। মৃত্যুরূপ মহাবিপদ যখন একেবারে সামনে পড়ে আসে, তখন মানুষ অবিশ্বাস্য রকমের সাহসী হয়ে ওঠে। পিছের বাওয়ালি চিৎকার করতে করতে হাতের বৈঠা দিয়ে বাঘের মাথায় পেটাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই বাঘ গুণিনকে ছেড়ে দিয়ে পেছনের দুপায়ে খাড়া হয়ে ওঠে এবং বাওয়ালির মাথা কামড়ে ধরে পাড়ে উঠে অদৃশ্য হয়ে যায়। সমস্ত ঘটনাটি ঘটে মাত্র মিনিট খানেক সময়ের মধ্যে। 14 জন বাওয়ালি গুণিনকে নিয়ে 2 মাইল দূরে আঠারবেকিতে ছোট কূপ অফিসে আসে, কিন্তু গুণিন পথেই মারা যান। একটা কথাও বলতে পারেননি।
পানি থেকে নৌকায় তোলার পর অল্পক্ষণই কেবল অস্পষ্ট একটা গোঙানি ছিল। খবর পেয়ে গুনিনের লাশ দেখে আর এক মুহূর্ত দেরি না করে অন্তত ৩০ জন বাওয়ালিকে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। বন অফিসের আরো ৬ জন রওনা হলেন আমার সঙ্গে বন্দুক নিয়ে। আগেই বলেছি যে সুন্দরবনে চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা। রাস্তাঘাট বলতে কিছুই নেই সেখানে। দুর্গম বনে কোথাও বাঘে মানুষ খেলে তার খবর পেতে এবং তার অকুস্থলে গিয়ে পৌঁছাতে যে সময় অবধারিতভাবে পার হয়ে যায়, তারপরেই বাঘ সেখানে প্রায় আর থাকে না। শিকার খেয়ে কেবল হাড়গোড়গুলো ফেলে রেখে যায়। সেদিন বাওয়ালিরা গুনিনের লাশ 18 বেকির ছোট অফিসে নিয়ে এসেছিল বেলা 2টোয়। জোর ডিঙি বেয়ে গেলে আমরা 1 ঘন্টার মধ্যে দোলন পীরের খালের উজানে পৌঁছতে পারবো এবং মানুষ খেকোকে সামনাসামনি দেখার, এমনকি কিসমতে থাকলেও হয়তোবা একটা গুলি করবারও সুযোগ পাবো বলে আশা করলাম। ভাটি খাল বেয়ে আমাদের ডিঙিগুলো সেদিন বিজলির মতো ছুটল এবং বেলা আন্দাজ 3টার মধ্যেই ঘটনাস্থলে আমরা পৌঁছালাম। নরম মাটিতে তখন বাঘের একেবারে তাজা ছাপ। দেখা মাত্র আমি চিনতে পারলাম যে এ সেই একই মানুষখেকো বাঘ। উপস্থিত সকলেই বলল যে এত বড় বাঘের পায়ের ছাপ তারা জীবনে কোনোদিন দেখেনি। গুনিনের নৌকার যে একমাত্র ভাগ্যবান বাওয়ালি প্রাণে বেঁচে গেছে, সে ভয়ে তখন এমন বিমূঢ় হয়ে গিয়েছে যে বিশাল বড় বাঘ, এর বেশি আর কিছুই বর্ণনা করতে পারল না। সেরকম মনের অবস্থাই তার ছিল না। আমরা ৩৫ জন মানুষ হাঁক ডাক হইচই করে বনের ভেতর এগিয়ে চললাম। কাদার মধ্যে বাঘের পায়ের চিহ্ন পরিষ্কার পড়েছিল। মানুষ খেকো বাঘ সাধারণত দাপটের সঙ্গে হাঁটে, সাধারণ বাঘ তা করে না। এ বাঘও বাওয়ালিকে মুখে নিয়ে অতি দাপটের সঙ্গে মাটিতে আছড়ে আছড়ে হেঁটে গিয়েছে। ফলে নরম মাটিতে ও কাদাতে সেই স্পষ্ট পায়ের ছাপ অনুসরণ করা আমাদের জন্য সহজ হলো। তাছাড়া মাটিতে, গাছের পাতায় ও কোথাও কোথাও গুড়িতেও যথেষ্ট তাজা রক্ত লেগেছিল। বাওয়ালির পায়ের আঙুল কোথাও কোথাও কাদাতে হেঁচড়ে গিয়েছিল, সেই চিহ্নও ছিল। আমি রইলাম সকলের সামনে। যদিও বা বাঘ আক্রমণ করে, তবে সম্পূর্ণ সম্ভাবনায় পিছনের জনকেই ধরবে। এজন্য সকলের পেছনে বন্দুক হাতে রইলেন বন অফিসের 2 জন শিকারী। গভীর বনের মধ্য দিয়ে প্রায় সিকি মাইল যাওয়ার পরে আমরা বাওয়ালির লাশ পেলাম। নৌকা থেকে এখান পর্যন্ত বাঘ এক হাঁটায় হেঁটেছে। পথে কোথাও থামেনি বা একটাবারের জন্য মুখের শিকার মাটিতে রাখিনি। এ থেকেও বাঘের বিপুল শক্তি এবং আকারের বিশালত্বের একটা আন্দাজ করতে পারলাম। অর্থাৎ একেবারে অভ্রান্তভাবে এই সে একই মানুষ খেকো বাঘ। বাওয়ালির লাশ 2 পা গোটানো অবস্থায় পড়েছিল। কোমর ও পেট থেকে কয়েক খাবলায় 3-4 সের মতো গোশত খেয়ে ফেলেছে। মাথা কামড়ে ধরে যে এনেছে তা একেবারেই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। চারপাশে ছোট ও মাঝারি গরান গাছই বেশি ছিল। তাই বন গভীর হওয়া সত্ত্বেও বসার বা মাচা বাঁধার কোনো সুবিধা হলো না। বেশ দূরে একটা কেওড়া গাছ ছিল, অনেক উঁচু এবং মাটি থেকে 13-14 হাত উপরে। গাছটার ডালায় বিনা মাচায়ও বসার সুবিধা ছিল। আমি সেখানে বসেই রাত্রে বাঘের অপেক্ষা করব বলে স্থির করলাম। বাঘ অবশ্যই বাওয়ালির দেহের বাদবাকি অংশটুকু খেতে আসবে। দীর্ঘদিন পরিশ্রম ও কষ্টের পর অবশেষে আজ সুযোগ পাওয়া গেল। কিন্তু দুঃখের বিষয় হয়ে গেল ভিন্ন এবং অপ্রত্যাশিত এক সমস্যা। কোনো একজন শিকারী বা বাওয়ালি রাত্রে আমার সঙ্গে থাকতে রাজি হলো না। আর একজন কাউকে সঙ্গে না নিয়ে সম্পূর্ণ একাকী শিকার করতে বসা আমার বংশের রীতি নয়। কোনো একজন মানুষ সঙ্গী হিসাবে থাকতেই হবে। বহু অনুরোধ করলাম, বাঘ মারার নিশ্চিন্ত সম্ভাবনার কথাও বুঝিয়ে বললাম। আমার বন্দুক, তাজা এলএনজি কার্তুজ দেখালাম। গাছের উঁচু ডালের সঙ্গে কোমর বেঁধে নিরাপদে বসে থাকতে বললাম, কিন্তু সবকিছুই বৃথা হলো। এই মানুষ খেকো অগণিত মানুষকে যে মারাত্মক ভয়ের সৃষ্টি করে ফেলেছে, সে কারণে কাউকে, এমনকি কোনো একজন শিকারীকেও রাজি করাতে পারলাম না। একেবারে নিতান্ত বাধ্য হয়ে সুন্দরবনের শ্রেষ্ঠ শিকারী বংশের লোক হয়েও ভয়াবহ মানুষ খেকো বাঘ মারার নিশ্চিন্ত সুযোগ আমাকে ছেড়ে দিতে হলো। এজন্য যে কোনো দোষারোপ আমি মাথা পেতে নিতে রাজি আছি।
সুন্দরবন জনমানবহীন ও পথঘাটহীন মহা অরণ্য। এখানে শিকারের রীতি ভিন্ন, আর সেজন্যই অন্তত একজন কাউকে সঙ্গী না নিয়ে বাঘ শিকার করার রেওয়াজ আমাদের বংশে নেই। বাধ্য হয়েই সন্ধ্যার আগে বাওয়ালির লাশ নিয়ে আমরা আঠারবেকি কূপ অফিসে ফিরে এলাম। জার্মান টেলিভিশন দল প্রচুর ছবি তুলল। আঠারবেকির যত গভীর ও গহীন জায়গা ছিল সবকিছুরই ছবি তুলল। হরিণ, বানর, সাপ, কুমির ও পাখির ছবি। আমার ছবিও তুলল। কিন্তু দুঃখের বিষয়, বাঘ দেখাতে পারলাম না। তাদের সাহসের তারিফ না করে পারা যায় না। এই এলাকায় একটি মানুষ খেকো বাঘ মাত্র 1.5-2 মাসে অসংখ্য মানুষ খেয়ে ফেলেছে শুনেও দলের শিকারীগণ সেই বাঘ মারার জন্য আন্তরিকভাবে আগ্রহী হয়ে ওঠেন। সকল বিপদ উপেক্ষা করে সম্ভাব্য কয়েকটি স্থানে তারা বাঘের মোকাবিলা করার চেষ্টাও করেন। কিন্তু সুন্দরবনে মানুষ খেকো বাঘ শিকারের রীতি ভিন্ন। একদিন এক অতি বিপজ্জনক স্থানে কয়েক ঘন্টা অপেক্ষা করে অবশেষে অনেক দূরে রেঞ্জের বাইরে একটি বাঘ তাদের দেখাতে পেরেছিলাম। কিন্তু সেটি ছিল এক ছোট বাঘ, বছর 3 বয়সের। অবশেষে জার্মান দল তাদের কাজ শেষ করে খুলনা রওনা হয়ে গেল। যাবার সময় মেম সাহেব মিসেস লেচেনবার্গ আমাকে একটি টাইপ করা প্রশংসাপত্র দিয়ে গেলেন। আমি সেটি যত্নের সঙ্গে রেখে দিয়েছি। তারা চলে যাওয়ার ঠিক পরের দিনই আঠারবেকি খালের ধারে বাঘ একজনকে নিয়ে যায়। সকাল 8টার দিকে কয়েকজন বাওয়ালি খালের পাড়ে গোলপাতা কাটছিল। বাঘ মাত্র 5-6 হাত দূর থেকে লাফ দিয়ে এসে বাওয়ালির ঘাড়ে পড়ে এবং সবার চোখের সামনে থেকে হতভাগ্যকে নিয়ে যায়। সঙ্গের বাওয়ালিরা বনে ঢুকতে সাহস না পেয়ে 1 মাইল দূরে আমাদের সরকারি বোটে এসে খবর দেয়। এক মুহূর্ত দেরি না করে আমি 12 জন বাওয়ালি সহ ডিঙি করে রওনা হলাম। দোনলা বন্দুক আর কয়েকটি এলএমজি কার্তুজ নিলাম এবং আধ ঘন্টারও কম সময়ের মধ্যে খালের সেই জায়গায় গিয়ে পৌঁছালাম। 30-32 বছরের যুবক বাওয়ালি পাতা কাটছিল ডান হাতে। বাঘ মাত্র 6 হাত দূরে তার বাম পাশের একটা ঝোপের ভেতর ওঁত পেতে বসেছিল। সেখান থেকে এক লাফে তাকে ধরে। যেখান থেকে লাফ দিয়েছিল পায়ের ভয়ানক দাপটে কাদামাটি সেখানে গর্ত হয়ে গিয়েছে। তার গোল কাটা দাঁত তখনও গাছের গোড়াতেই পড়েছিল। সেখানে প্রচুর রক্ত। বাঘটা একেবারে বরাবর সোজা পূর্ব দিকে গিয়েছে। জঙ্গল ভেঙে হাত 10 এগুতেই প্রথমে মাটিতে পড়ে থাকা লুঙ্গিটা পেলাম, রক্তে ভেজা। নরম কাদা ও মাটিতে একেবারে পরিষ্কার বাঘের থাবা। আমি 10 হাত দূর থেকেও এই চিহ্ন দেখে বলতে পারতাম এটা সেই বিশালাকার মানুষ খেকোর পায়ের ছাপ, যে আঠারবেকিতে এই নিয়ে 23 জন জেলে আর বাওয়ালিকে খেয়েছে। এতদিনের মধ্যে আমি বা আমরা কোনো একজন শিকারী এই বাঘকে চোখে দেখতে পাইনি। পায়ের চিহ্ন দেখে আর বাওয়ালিদের মুখের বর্ণনা থেকেই কেবল জেনেছি যে আঠারবেকির এই মানুষ খেকো হচ্ছে বাঘা। সবার আগে আমি অতি সাবধানে এগুতে লাগলাম। গোল গাছ থেকে গেওয়া গড়ান বন পার হয়ে একটানা এক হেতাল ঝোপ পড়ল। কয়েকটা সরু সরু খেজুর গাছের মতো কাঁটাওয়ালা এই গাছ অত্যন্ত ঘন হয়ে জন্মায়। বহু কষ্টে সেই দুর্ভেদ্য হেতাল পার হতেই পড়ল আবার বিস্তৃত হুদবন। তার ভেতর দিয়েই নিয়ে গিয়েছে। হুদো পার হতেই একটা ছোট্ট নালা পড়ল। সেটাও পার হয়ে আরো কিছু দূর জঙ্গলের ভেতরে একটা আঁটো জায়গাতে গিয়ে লাশটা পেলাম। দেখলাম হতভাগ্য বাওয়ালির দেহ হাঁটু গুটানো, ঘাড় কাত করা অবস্থায় পড়ে রয়েছে। পেট আর উরুর গোস্ত সবই খেয়ে ফেলেছে। মানুষ মেরে বাঘ প্রায়ই সবসময় প্রথমে উরু আর পেটের গোস্ত খায়। বাঘ এখান থেকে গিয়েছে পূব দিকে, কিন্তু এটা নিশ্চিতই বুঝতে পারছিলাম যে 1 মাইলের ভেতরে হয়তোবা আরো কাছেই কোনো একখানে ঘাপটি মেরে রয়েছে। আমি মৃত বাওয়ালির আত্মীয় স্বজনদের কাছে অনুরোধ করে সন্ধ্যা পর্যন্ত লাশ সেখানে রাখার সম্মতি আদায় করলাম। আর এতজনের মধ্যে মাত্র একজন সাহসী বাওয়ালিকে আমার সঙ্গে থাকতে রাজি করাতে পারলাম। আমারও একজনই সঙ্গীর দরকার ছিল। তখন বেলা 3টা। সুন্দরবনে আরো 2.5 ঘন্টা আলো থাকবে এবং সেই সময়ের মধ্যে বাঘকে গুলি করার একটা সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে বলে আশা করতে পারলাম। তা না হলে আত্মীয় স্বজনরা ফিরে এসে লাশ নিয়ে যাবেই। আর কোনো একজন হতভাগ্য বাওয়ালি বাঘের মুখে না যাওয়া পর্যন্ত আমি দ্বিতীয় সুযোগটি পাব না।
বাওয়ালির দেহ আঁটো জায়গায় থাকলেও ৬০-৭০ হাতের মধ্যে কোনো সুবিধাজনক গাছ ছিল না যেখানে শরীর লুকিয়ে ডালে বসা যায়। একটা বড় বাইন গাছ কাছাকাছি থাকলেও বসার সুবিধা ছিল না। এছাড়া চতুর্দিকেই শুধু গড়ান, গেওয়া, ধুন্দুল আর সরু সরু সুন্দরী গাছ। এক উপায় ছিল যে কোনো একটি গাছে পিঠ ঠেকিয়ে মাটিতে বসা, কিন্তু তাতে আমি দেখার আগে বাঘ আমাকে দেখে ফেলবে এবং আমি মারাত্মক রকম বিপদে পড়ব। আর না হয় অনর্থকই সময় নষ্ট করা হবে, বাঘ আসবে না। আরেক উপায় ছিল যদি বাওয়ালির লাশ যেখানে ছিল সেখান থেকে সরিয়ে কোনো সুবিধাজনক জায়গায় রেখে আমি ঝাঁকড়া গাছে উঠে বসি। কিন্তু মানুষ খেকো বাঘ এমনই সতর্ক ও সচেতন হয় যে তার শিকার ৫ হাত দূরে সরানো দেখলেও সে সন্দেহ করে এবং চলে যায়। কাজেই লাশ বাঘ যেখানে ফেলে রেখে গিয়েছে ঠিক সেখানেই রাখতে হবে। বসার আর একটি মাত্র স্থানই ছিল, যদিও খুবই বিপজ্জনক স্থান। তা হলো নালার ঢাল। পাড় থেকে নিচের ঢালুতে ছুঁয়ে পড়ে পাড়ের উপরে শুধু মাথা জাগিয়ে বাঘের জন্য অপেক্ষা করা। বেশি সময় ছিল না, তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে সব বাওয়ালিদেরকে আমি হইচই করতে করতে নৌকায় চলে যেতে বললাম, যেন বাঘ বুঝতে পারে যে মানুষ এসেছিল তারা দলে বলে চলে গিয়েছে। তারা জোরে জোরে কথা বলতে বলতে ডাকাডাকি করতে করতে নালা পার হয়ে ডিঙিতে চলে গেল। গুলির আওয়াজ শুনলে তারা আসবে, নয়তো একেবারে সন্ধ্যায় এসে লাশ নিয়ে যাবে। নালার পাড়ে একটা ছোট্ট ঝোপের ভেতর শুয়ে পড়লাম। আমার বুক থেকে মাথা পর্যন্ত কেবল পাড়ের ওপরে, প্রায় পাড়ের সমান সমানই রইল। বাকি শরীর বিছিয়ে দিলাম নালার ঢালে। ঝোপের ভেতর দিয়ে কেবল বন্দুকের নলের আগা খোলাতে রইল। যদি ইতিমধ্যেই না দেখে ফেলে থাকে তাহলে বাঘ খুব লক্ষ্য না করলে ঝোপের ভেতরে ও খালের ঢালে আমাদের দুজনকে বা আমার বন্দুককে দেখতে পাবে না। বাওয়ালিকে আমার বাম পাশে চুপ করে শুয়ে পড়তে বললাম। সে সামনে, বাম দিকে এবং মাঝে মাঝে পেছনের নালার দিকে লক্ষ্য রাখবে। বাঘ দেখলে বা কোনো নাড়াচাড়া দেখলে কথা বলবে না, ফিস ফিসও করবে না, কেবল আঙুল টিপে আমাকে দেখাবে। বাওয়ালির অর্ধভুক্ত দেহ এখন আমাদের থেকে ১৫-১৬ হাত দূরে সোজা পূবে। বাঘ আমাদের আসার আওয়াজ শুনে মরি ফেলে গিয়েছে এবং সেও একেবারে সোজা পূব দিকে। যে পথে গেছে এখন সে পথেই আবার ফিরে আসে তাহলে আমার বন্দুক একটুও ঘোরাতে হবে না। নল, মরি আর বাঘ একই সরল রেখায় থাকবে। আর যদি বাঘ ডান দিক বা বাম দিক থেকে ঘুর পথে আসে তাহলেই কেবল আমাকে বন্দুকের নল ঘোরাতে হবে। ধূর্ত নরখাদক এর মধ্যে আমাদের অবস্থান দেখে থাকলে একটা খুবই ক্ষীণ সম্ভাবনা ছিল যে চক্কর দিবে, অর্থাৎ দূর দিয়ে নালা পার হয়ে পেছন থেকে আমাদের উপর এসে পড়বে। কিন্তু বিশাল বড় বাঘ হলেও এক লাফে সে নালা পার হতে পারবে না, ২ লাফ দিতে হবে, এবং সেক্ষেত্রে ভাটা নালার কাদাতে এবং এই পারের অংশে ঝপ শব্দ শুনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আমি পাবই। অবশ্য সেটা ছিল খুবই দূরের সম্ভাবনা। প্রায় ১ ঘন্টার মধ্যে আমার দু চোখের পাতা বোধ হয় একবারও পড়েনি। বনের মধ্যে কোনো দিক থেকে একটা শব্দ ওঠেনি, কেবল বাতাসে পাতা কাঁপার আওয়াজ ছিল। নালার উল্টা পারে, তাও প্রায় সিকি মাইল দূরে হবে, একবার একটা মোরগের ডাক শুনলাম, কিন্তু সেটাকে কোনো ভয়ার্ত ডাক বলে মনে হয়নি। আমার মনে বরাবরই কেন জানি একটা ধারণা ছিল যে বাঘ পূব দিকে গেছে এবং সেই পূব দিক থেকেই ফিরে আসবে। ঠিক সেদিক থেকেই এলো। প্রায় ২০০ হাত সোজা পূর্বে গাছের ডালে একটা বানর খক খক করে ডেকে উঠল। ভয়ার্ত ডাক শোনা মাত্র আমি বুঝতে পারলাম যে বাঘ আসছে। প্রতিটি মুহূর্তের প্রত্যাশায় রুদ্ধ নিঃশ্বাসে বন্দুকের কুন্দা কাঁধে ঠেকিয়ে মরি সোজা চোখ রেখে চেয়ে রইলাম। ১০ মিনিট পর বাঘ দেখলাম পূব দিক থেকে সোজা আসছে। মরি থেকে হাত ১০ মধ্যে এসে থমকে দাঁড়ালো। বাওয়ালির দেহটা দেখল, একবার ডানে একবার বামে মুখ ঘোরালো এবং তারপর আরো প্রায় ৬ হাত এগিয়ে এলো। কটকট করে একটা বনমোরগ ডেকে উঠল ডান পাশে। তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে গেল বাঘ, সেদিকে মুখ ঘোরালো। সোজা ঘাড়ে গুলি করলাম, দোনলা বেলজিয়াম বন্দুকের এলজি। বাঘ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই পড়ে গেল।
গড় গড় করে একটা গোঙানি শুনলাম মিনিট খানেক। তারপর বিশাল আকারের মানুষ খেকো বাঘটা নিথর হয়ে পড়ে রইল। উঠে খালের পাড়ে দাঁড়ালাম এবং দ্বিতীয় নলের গুলি বুকে মারলাম। বাঘ আর একটা পাও নড়ল না। দুই নলে আবার কার্তুজ ভরে তখনও শুয়ে থাকা বাওয়ালিকে টেনে তুললাম এবং বাঘের শরীর বরাবর বন্দুক ধরে দুজনে অতি সাবধানে কাছে এগুলাম। ভল্ক দিয়ে রক্ত ছুটছে আর চোখ বুঝে পড়ে আছে মরা বাঘ। বন্দুকটা মাটিতে রেখে দুই হাতের তালু গোলাকার করে মুখের কাছে ধরে 5 বার ডাক দিলাম, আল্লাহ 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 আল্লাহ। প্রায় সঙ্গে সঙ্গেই অনেক পেছন থেকে বাওয়ালিদের আল্লাহ আল্লাহ ডাক শুনলাম। তখন বেলা 4:15। 23 জন জেলে বাওয়ালিকে খেয়েছে সেই মানুষ খেকোটিকে আমি এই প্রথম দেখলাম। পুরো বাঘ, সামনের কয়েকটা দাঁত নেই, শরীরের কয়েক জায়গার ছাল উঠে গিয়েছে। মানুষ ধরতে গিয়ে লাফ দিয়ে যে পড়েছে, গাছের শুলার বা চোখার ডালের খোঁচা লেগে ছাল ছলে গিয়েছে। বাওয়ালিরা আল্লাহ আল্লাহ ডাক দিতে দিতে সুন্দরবন ভেঙে এসে হাজির হলো। বাঘ দেখে প্রথমে কিছুক্ষণ তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ উল্লাসে ফেটে পড়ল। মরা বাওয়ালির আত্মীয়রা কাঁদতে লাগলো। জানাজা পড়ে হতভাগ্য বাওয়ালির লাশ আমরা খালের পাড়েই একটা পরিষ্কার জায়গায় দাফন করলাম। আর বাঘের 4 হাত পা বেঁধে পায়ের ফাঁকে খুব শক্ত একটা মোটা ডাল দিয়ে 6 জন বলিষ্ঠ বাওয়ালি বাঘকে বহন করে নিয়ে এলো নৌকায়। রাত্রেই আমরা পৌঁছলাম বুড়ি গোয়ালিনী বন অফিসে এবং তৎক্ষণাৎ ওয়্যারলেস করে খবর পৌঁছানো হলো খুলনার বিভাগীয় বন অফিসে। ফিতা দিয়ে মেপে দেখা হলো 12.25 ফুট লম্বা। এত বিশাল আকারের বাঘ খুব কমই চোখে পড়েছে আমার। পরদিন সকালে শত শত লোকের সামনে এই বাঘের ছাল ছোলা হলো। সেই দিনই বহু লোকের সামনে অনেক ঘটা করে বন দফতর থেকে আমাকে তখনকার নগদ 500 টাকা পুরস্কার দেওয়া হলো। আমার ফটোও তোলা হলো। মহাত্রাস দূর হয়ে গেলে অতঃপর সুন্দরবনের 18 বেকি মৌজায় জেলে বাওয়ালিরা আবার নিশ্চিন্ত মনে তাদের রুটি রোজগার শুরু করলো। এরপরে খবরের কাগজের কয়েকজন ভাই আমার মুখ থেকে এই বাঘ শিকারের কাহিনী সংগ্রহ করে ঢাকার পত্রিকায় ছাপান। সেই সব খবরের কোনোটি আমি কেটে রেখে দিয়েছিলাম। ইত্তেফাকের একটি সংবাদের অংশবিশেষ উদ্ধৃত করে আমি এই কাহিনীর সমাপ্তি করব। সুন্দরবনের দুর্ধর্ষ শিকারী, রোমাঞ্চকর কাহিনীর নায়ক পচাবদি, খুলনা 24শে মে। পচাবদি নামটি সুন্দরবনের গল্পকথায় পরিণত হয়েছে। বস্তুত এই নামটি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের নিকটও আতঙ্কের কারণ। পচাবদি গাজী সম্প্রতি সুন্দরবনের বুড়ি গোয়ালিনী রেঞ্জে একটি 12 ফুট দীর্ঘ বাঘ মারিয়াছেন। খুলনার বিভাগীয় বন অফিসার জনাব এ আলিম বলেন যে, সুন্দরবনের ইতিহাসে এ পর্যন্ত যতগুলো বাঘ মারা হইয়াছে ইহা তার মধ্যে দীর্ঘতম। তিনি আরও বলেন, ইহা বিশ্বের অন্যতম দীর্ঘ বাঘ। গত 2 মাস ধরিয়া এই মানুষ কেকো বাঘটি সুন্দরবন এলাকায় আতঙ্ক সৃষ্টি করিয়া রাখিয়াছিল এবং এ পর্যন্ত বাঘটি 21, মতান্তরে 23 জনের প্রাণনাশ করিয়াছে।